অনুভূতি সভ্যকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী পর্ব ৩৩। ঈশায়ার জীবন যেন দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে। তার জন্য বরাদ্দকৃত খাঁচাটা সময়ের সঙ্গে আরও ছোট হয়ে যাচ্ছে। দম বন্ধ করা এক শ্বাসরুদ্ধ পরিবেশে প্রতিটি সকাল যেন তার জন্য নতুন এক শাস্তি নিয়ে আসে। সেদিন তার অসুস্থতার কারণে ভিড় কিছু করেনি ঠিকই, কিন্তু ঈশায়ার বলা কথাগুলো গভীরে গিয়ে আঘাত করেছিল তাকে। তবে আঘাত নয়, বরং সেই কথাগুলোই ভিড়ের মধ্যে জন্ম দেয় এক অন্যরকম জেদের। একদিন ঠিকই চলে যাব আমি এখান থেকে, আপনি আমাকে এইভাবে সারা জীবন আটকে রাখতে পারবেন না। ঈশায়ার মুখ থেকে এই কথাগুলো শোনার পর ভিড় যেন এক অন্য সিদ্ধান্তে উপনীত হয়। তাকে শুধু বন্দী নয়, পুরোপুরি নজরবন্দি করে ফেলে। এরপর থেকেই ঈশায়ার চারপাশে বদলে যেতে থাকে সব কিছু। আগের থেকেও বেশি দুর্বিষহ হয়ে যায় তার জীবন। গার্ডদের সংখ্যা আগের তুলনায় ৩ গুণ বাড়িয়ে দেওয়া হয়। দিনরাত নারী গার্ডরা তার আশেপাশে থাকে। আগে ২-১ জন থাকলেও এখন ১৫-২০ জন। তাদের চোখের পলক পড়াটাও যেন অনুমতি সাপেক্ষে হয়। ঈশায়া নিঃশ্বাসও নিতে পারে না ভিড়ের অজান্তে, এমন পরিবেশ সৃষ্টি করে সে। ঈশায়ার জন্য আগে যেটুকু বাইরে যাওয়ার অনুমতি ছিল তাও সম্পূর্ণরূপে বাতিল করে দেয় ভিড়। এখন সে কেবল রুমেই থাকবে। এই রুমই তার পৃথিবী, আর এইখানে সব কিছুর কন্ট্রোল শুধুই ভিড়ের হাতে। ব্যালকনির দরজাটাও বন্ধ করে দেয় ভিড়, জানালাগুলো। ভিতর থেকে কোনোভাবে খোলা সম্ভব নয়, এমনভাবে আটকানো সব কিছু। ঈশায়া যাতে নিজের কোনো ক্ষতি করতে না পারে, এমনকি রাগ করে কিছু ভাঙতেও না পারে, সেজন্য রুম থেকে সরিয়ে ফেলা হয় সব ঝুঁকিপূর্ণ বস্তু। কাঁচের আয়না, পারফিউমের বোতল, ধারালো জিনিসপত্র, সব কিছু। এমনকি জামা কাপড়েও নেই কোনো ধাতব বা শক্ত অংশ যা দিয়ে সে নিজেকে আঘাত করতে পারে। গার্ডদের ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তারা শুধুমাত্র ভিড়ের বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করে। ঈশায়ার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার জন্য নির্ধারিত জামা কাপড়, তার চুলের যত্নের জন্য পর্যন্ত সব কিছুর জন্য আলাদা আলাদা লোক নিযুক্ত করে দেয় ভিড়। সে কখন কোন জামা পরবে, কোন রঙে থাকবে, এমনকি তার যাবতীয় সব কিছু নির্ধারণ করে দেয় সে। নিজে প্যালেসে থাকাকালীন সময়ে সব কিছুই তার নির্দেশ অনুযায়ী হয়, তার কথা অনুযায়ী করতে হয় সব কিছু। আর ভিড় প্যালেসে না থাকাকালীন সময় ঈশায়ার জন্য সিকিউরিটি আরও কড়া করে দেওয়া হয়। ঈশায়া যদি কিছু খেতে না চায়, তার রিপোর্ট তাৎক্ষণিকভাবে চলে যায় ভিড়ের কাছে। ভিড়ের হিংস্র আচরণে আর নিজের পরিবারের সুরক্ষার জন্য ঈশায়া বাধ্য হয় ভিড়ের কথা মানতে। ভিড় কোনো রকম রিস্ক নিতে চায় না ঈশায়াকে নিয়ে। সে জানে ঈশায়া কখনোই এখান থেকে বের হতে পারবে না। তবুও সে নিজের পাহারায় কোনো ফাঁক রাখতে চায় না। ঈশায়ার ওই দিনের কথাগুলো ওর মস্তিষ্কে গেঁথে গেছে। প্রতিটি মুহূর্তে ঈশায়া তার দখলে থাকবে, চোখের সামনে থাকবে, তা সে দূর থেকে হোক কিংবা সামনাসামনি। তার এই দখল কেবল শারীরিক নয়, মানসিকও, এক প্রকার দমনমূলক ভালোবাসার রূপ। ঈশায়া তার কাছে থাকবে না, এটা সে মাথায়ও আনতে পারে না। ওকে নিজের কাছে রাখতে, নিজের করে রাখতে তাকে যা করতে হয় সে করবে। সব কিছু ধ্বংস করে হলেও তাকে নিজের করে রাখবে। বাংলাদেশ, রাত 12টা। আজ ঈশায়ার জন্মদিন। এই দিনে পুরো বাড়ির আবহাওয়া যেন একেবারেই অন্যরকম। পূর্বে যেখানে এই দিন ঘিরে থাকত হাসি, উপহার, রান্নার গন্ধ, আজ সেখানে শুধু নিস্তব্ধতা। তবুও আদনান সাহেব ও সায়মা বেগম সিদ্ধান্ত নিয়েছেন ঈশায়া ও সাফার আত্মার মাগফেরাতের জন্য একটি এতিমখানায় দান ও খাবারের আয়োজন করবেন। এসব নিয়েই তারা আলোচনা করছেন সবাই। কাল তাদের অনেক কাজ। সকালবেলা ভোরের দিকে ঘুম থেকে ওঠেন আদনান সাহেব। চুপচাপ হেঁটে চলে যান ঈশায়ার ঘরের দরজার সামনে, হাত রাখেন দরজায়, একটু থমকে দাঁড়ান। এই ঘরটা এখন খালি। তারও আশা হয় না তেমন, কিন্তু আগে এই রুমে তার কত যাওয়া আসা হতো। তার মেয়েটার ছোটাছুটি চলত পুরো বাড়ি জুড়ে। একমাত্র মেয়েকে ভাবতেই ভেতরটা হাহাকারে ভরে ওঠে। তার সবথেকে আদরের বাচ্চাটা আজ নেই। দরজা খুলে ভেতরে ঢোকেন আদনান সাহেব। ঘরটা একদম আগের মতোই আছে। সায়মা বেগম সবসময় গুছিয়ে রাখেন সবকিছু। মেয়ের প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে তুলে রেখেছেন। বিছানায় পরিপাটি চাদর, মধ্যিখানে তার বড় পুতুল, দেয়ালে ঈশায়ার প্রিয় ছবিগুলো, জানালার পাশে টেবিলে রাখা তার প্রিয় বই, সবকিছুই আগের জায়গায় আছে। নেই শুধু ঈশায়া। এক কোণে রাখা তার পুরনো গোলাপি রঙের বাইসাইকেল হেলমেটটা দেখেই চোখে জল চলে আসে আদনান সাহেবের। তারপর খাটের পাশের ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে মেয়ের একটা ছবি বের করেন। ছবিটাতে হাত বুলিয়ে দেন মমতার সহিত। ঈশায়ার আগের বছরের জন্মদিনের কথা মনে পড়ে যায় তার। সে স্কুটি চেয়েছিল। আগের স্মৃতি ফিরে আসে। আব্বু আব্বু, আমার স্কুটি চাই, তুমি কিন্তু না করবে না? তখন আদনান সাহেব বলেছিলেন, তোমার ৮৮তম জন্মদিনে দিব মা,
এখন তুমি অনেক ছোট, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তার ঠিক নেই, তুমি আর একটু বড় হয়ে নাও। ইশায়া জেদ ধরে এই নিয়ে। তখন আদনান সাহেব অনেক বুঝিয়ে মেয়েকে সামলান, পরের বছর দিব আমার রাজকন্যাকে, এই কথা বলে। কিন্তু আজ তার রাজকন্যা নেই। হাতের তালু দিয়ে চোখ ঢেকে নেন আদনান সাহেব, কোনো শব্দ করেন না। ঘর ভরে যায় তার নিঃশব্দ কান্নায়। সাইমা বেগম রান্নাঘরে কাজ করছেন, ঘুমাননি সারা রাত। মেয়ে ছাড়া আজ মেয়ের প্রথম জন্মদিন। ইতোমধ্যেই বাড়িতে দান ও রান্নার আয়োজন চলছে। তবুও তিনি নিজ হাতে ইশায়ার পছন্দের কিছু রান্না করেন, যেমন লেবু দিয়ে ডাল, গরুর কালো ভুনা, কোরমা আর সুজি। রান্নার ফাঁকে ফাঁকে থেমে যান বারবার। মেয়ের একটা ওড়না বুকে জড়িয়ে ধরে বলেন, আমার মেয়ে আজ থাকলে, ভাবতেই বুক ভারী হয় তার। আমার রাজকন্যা এখন কোথায়? তার গলা ধরে আসে। তিনি চুলার পাশে বসে হাউমাউ করে কেঁদে ফেলেন। রাহি দৌড়ে এসে ধরে তাকে। রাহি আর জান্নাতকে দেখে নিজেকে সামলান তিনি, তবুও চোখের পানি আটকাতে পারেন না। আবির আর আদ্রিয়ান আজ সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। যারা যারা এসেছে সবাইকে পানির গ্লাস, খাবার সব এগিয়ে দিচ্ছে। খতম শেষ করিয়েছেন, কিন্তু মাঝে মাঝেই সে চুপচাপ হয়ে পড়ে। বোনের কণ্ঠ, তার হাসি, তার ভাইয়া আমার গিফট কই, এই কথাগুলো বারবার কানে বাজে। সবার মাঝে থাকলেও মনটা তার পুড়ছে বারবার। চোখ থেকে চশমা খুলে আকাশের দিকে তাকায় আবির। নিজেকে সামলে আবারও কাজে লেগে পড়ে। আদ্রিয়ান হয় রান্নাঘরে, হয় মেহমানদের পাশে, নয়তো হেল্পিং হ্যান্ডদের নির্দেশ দিচ্ছে। তাকে আজ সবার থেকে বেশি ব্যস্ত দেখা যাচ্ছে, কিন্তু শুধু বাইরে ব্যস্ত, ভেতরে সে একদম নিঃশেষ। আজ থেকে 1 বছর আগেও এই দিনে সব ঠিক ছিল। সাফা আর ইশায়া একসাথে কেক কেটেছিল। তাদের খিলখিল হাসি এখন এক শূন্য স্মৃতি। আমি ওদের বাঁচাতে পারলাম না, আমি একজন পুরুষ হয়ে ওদের কাছে ব্যর্থ, এই বোধ তাকে চিড়ে ফেলে ভেতর ভেতর। জান্নাত আজ রান্না, প্যাকেট গুছানো, ছোট বাচ্চাদের পোশাক দেওয়া, এগুলোই ব্যস্ত। আবার সবাইকে সামলাতেও হচ্ছে। সব কাজ খুব সুচারুভাবে সামলাচ্ছে সে। তার নিজের 2 চোখও লাল। তুমি নেই ইশায়া, কিন্তু বিশ্বাস করো, তোমায় আমরা প্রতিদিন অনুভব করি। আদ্রিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খাবার প্যাকেটগুলো এতিমখানায় পাঠানো হয়। সবাই মিলে দোয়া করে। চারপাশে শিশুদের হাসির শব্দ শোনা যায়, কিন্তু ইশায়ার পরিবারের মুখে নেই কোনো হাসি। সবাই চুপচাপ, আবেগে গলা ভারী। এটা এমন একটা জন্মদিন যেখানে কেক নেই, উপহার নেই, শুধু অদেখা 2 বোনের জন্য অশ্রু ভেজা ভালোবাসা আছে। ইশায়ার হাত এখন ভালো। এই 15 দিনে পুরোপুরি ভালো হয়ে গেছে সে, কিন্তু তার মন সবসময়ের মতো বিষণ্ণতায় ঘেরা। সময় যেন এখানে থমকে গেছে তার জন্য। দিন, রাত, তারিখ কিছুই জানে না সে। সে জানেই না আজ কয় তারিখ, কোন মাস, এমনকি আজ তার জন্মদিন কিনা তাও নয়। একটা ঘরের মধ্যে বন্দি জীবন, যেখানে শুধু নিস্তব্ধতা আর আত্মার চিৎকার ভেসে বেড়ায়। তার মুখে শব্দ নেই, চোখে জল নেই, কিন্তু অন্তরের প্রতিটা কোণে কষ্ট যেন চুপচাপ রক্ত ঝরায়। তার চলাফেরা এখন যন্ত্রের মতো। ঘুম থেকে ওঠে, খাবার খায়, মেডিসিন নেয়, সবকিছুই গার্ডদের তত্ত্বাবধানে, নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আছে ভিড়ের বিষাক্ত ছোঁয়া। সে নিজেও জানে না সে এখনও কেন বেঁচে আছে। তার চোখের সামনে সবসময় তার বাবার মুখ ভেসে ওঠে। মায়ের কান্না মনে পড়ে। আবির ভাইয়া, আদ্রিয়ান ভাইয়া, জান্নাত ভাবি আর সাফা। সাফা তার চারপাশে থাকে সবসময়। সে ঠিক দেখতে পায় তাকে। সাদা রঙের একটা জামা পরে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। তার সাথে কথা বলে সবসময়। ইস্যু, তুই ভেঙে পড়িস না, আমি তোকে কিছু হতে দিব না, বুঝলি? এই শব্দগুলো বারবার বাজে তার মাথায়। ইশায়া একা একা কথা বলে সাফার সঙ্গে। মাঝে মাঝে চুপচাপ বসে থাকে। সাফা শুধু একটা কথাই বারবার বলে, ভেঙে পড়িস না ইস্যু, ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক তুই এই জায়গা থেকে বের হতে পারবি। ততদিন একটু ধৈর্য ধর, মরার কথা মাথায় আনিস না। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, কিন্তু তোকে এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে লড়াই করতে হবে, মুক্তি পেতে হবে। ইশায়া চুপচাপ শোনে। আবার সাফা হারিয়ে যায়, ইশায়া তাকে খোঁজে। তারপর সেই কাঁদা একা একা, ঘুমের মধ্যে কেঁপে ওঠা, আচমকা উঠে পড়া আর দরজার দিকে তাকিয়ে থাকা, যেন কেউ তাকে নিতে আসবে, কেউ তাকে বলবে, চলো ইস্যু বাড়ি যাই। কিন্তু কেউ আসে না। উত্তেজনা ছড়ানো এক অদ্ভুত চাপা পরিবেশ। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া বস আজ এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছে। এই সভায় হাজির তার সব শীর্ষ সহযোগী। ড্রাগ ট্রান্সপোর্ট, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক নেটওয়ার্ক, সবকিছু নিয়েই আজ সিদ্ধান্ত হবে। বসা আছে চারপাশে কর্পোরেট স্যুট পরা হেভি ওয়েট সব মাফিয়া প্রতিনিধি। সবার মধ্যমণি হয়ে কেবিলের হেড চেয়ারে বসে আছে রাজভীর আলভারেজ। তার চোখে চিরচেনা শীতল দৃষ্টি, ঠোঁটে কোনো হাসি নেই।
কালো রঙের স্যুট, খোলা গলার মাঝে হালকা সোনালি চেন, রোলেক্স ঘড়ি হাতে। তার শরীরের গঠন এমন যেন কালো পোশাকে আগুনের ছায়া। শ্যামবর্ণের গায়ের রঙে সূর্যের আলো পড়লে যেন আগুন ঝরে চোখ থেকে। তীক্ষ্ণ চোয়াল, গভীর চোখ আর নিখুঁত চুলের ব্যাকব্রাশ। ভিড় যেন একটা জ্বলন্ত শাসন। এইখানে তার উপরে কথা বলার কেউ নেই। এই গোটা মেক্সিকো শহরের বাদশাসে। সে যেমন ধ্বংস করে তেমনি সৃষ্টি করে ভয়। ডিয়েগো কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট বের করে সামনে রাখে। নিকো পরবর্তী অস্ত্র চালানের শিডিউল বুঝিয়ে দিচ্ছে ম্যাপে। সবাই নিজেদের মতো করে কথা বলছে, বিশ্লেষণ করছে, কিন্তু ভিড় চুপ। তার চোখের দৃষ্টি যদিও সামনে, কিন্তু মন যেন কোথাও আটকে আছে। প্রায় 10 মিনিট যাবৎ সে কোনো কথা বলেনি। তার আঙ্গুল রেস্টলেসভাবে টেবিলের উপর টুকটুক করছে। হঠাৎ ভিড় সোজা হয়ে উঠে দাঁড়ায়। তার চোখ ঝলসে উঠেছে, যেন ভেতরে কিছু একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। ভিড় গম্ভীর গলায় বলে, ডিয়েগো, নিকো, তোমরা বাকিটা সামলাও, আমি আসছি। কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস পায় না। তারপর কোনো উত্তর না দিয়েই ভিড় গটগট করে বেরিয়ে যায় রুম থেকে। চুপচাপ চোখে সবাই তার চলে যাওয়া দেখে। সবার মনে একটাই প্রশ্ন, বস কাজ ফেলে কিসের পেছনে ছুটছে? কেন এই ভয়ঙ্কর মানুষ এতটা অস্থির? ভিড়ের রাগী কঠোর মুখে যেন অদ্ভুত এক দুর্বলতা। সে নিজের ল্যাম্বরগিনির দরজা খুলে উঠে পড়ে। ড্রাইভার নেয় না সাথে। তার হাতের পেশি শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছে। মিনিটে মিনিটে গতি বাড়ছে। গাড়িটা গর্জে উঠছে রাস্তায়। তার চোখ তীব্র, কিন্তু মনের ভেতরে চলেছে এক যুদ্ধ। সে জানে না কেন, কিন্তু আজ তাকে প্রাসাদে ফিরতেই হবে। গত 2 দিন কাজের জন্যই ফেরা হয়নি তার প্রাসাদে। তবে আজকের দিনটা আলাদা। কেন জানে না, আজ তার মন বারবার টানছে তাকে। নিঃশব্দ প্রাসাদের ভেতরে এক অদৃশ্য প্রস্তুতি চলছিল। ইশায়া জানে না আজকের দিনটা কি। সে তো ভেবেই নিয়েছে ভিড় আসবে, হয়তো তার জন্যই এই প্রস্তুতি। কিন্তু মহিলা গার্ডদের চোখে মুখে ছিল এক অদ্ভুত গুরুত্ব। তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মারিয়া এলেনা নিজ হাতে ইশায়াকে সাজিয়ে দেন। একটা গাঢ় কমলা রঙের শাড়ি, যেটা সূর্যের আলো ও সন্ধ্যার আগুন দুটোর রঙকেই ধারণ করে, বেছে নেওয়া হয় ইশায়ার জন্য। শাড়ির সাথে মানানসই একটি ফুল স্লিভ ব্লাউজ, পেছনে ফিতের মতো বাঁধা, যেটা তার পিঠের সূক্ষ্ম সৌন্দর্যকে সূচনা মাত্র প্রকাশ করে, তবুও সম্ভ্রমের এক সীমারেখা বজায় রাখে। মারিয়া এলেনা সুন্দর করে ইশায়াকে শাড়িটা পরিয়ে দেন, আঁচলটা কোমল হাতে জড়িয়ে সামনে এনে গুছিয়ে দেন। চোখে সম্মান, মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। এরপর তার চুল, হাঁটু ছুঁই ছুঁই লম্বা ঘন চুলগুলোকে সামনের সিঁথিতে ভাগ করে 2টি অংশ কপাল ছুঁয়ে নেমে আসে দুপাশে, আর পেছনে নিখুঁতভাবে একে একে জড়িয়ে বাঁধা হয় গোলাপের মতো এক খোপায়। মুখে হালকা মেকআপ, গাল ছুঁয়ে যাওয়া হালকা ব্লাশ, চোখে কাজল আর ঠোঁটে নুট কালারের লিপস্টিক। কোনো অতিরিক্ত সাজ নেই, তবুও তাকে দেখে মনে হয় এই পৃথিবী বুঝি তার রূপকে ধারণ করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশে থাকা ইশায়া আর আজকের ইশায়ার মধ্যে যেন আলাদা একটা আভিজাত্য গড়ে উঠেছে। সব একত্রে মিশে এক মায়াবতী সৃষ্টি করেছে, একটা পরিণত সৌন্দর্য। ইশায়া জানে সে আসছে। এই সাজানো, এই আয়োজন, এমনটা আগে বহুবার ঘটেছে। এই সব প্রস্তুতির অর্থ সে বুঝে গেছে। আজ আবার নিজেকে বিলিয়ে দিতে হবে। কোনো প্রতিরোধ নেই, কোনো প্রত্যাখ্যান নেই, শুধু নিঃশব্দে নিজের অস্তিত্বকে জমা রাখতে হবে এক মাফিয়া বসের করুণায়। অন্ধকার চিরে এক গাঢ় লাল কালার কার গর্জে উঠে প্রাসাদের সামনে থামে। দরজা খুলে বেরিয়ে আসে মাফিয়া বস রাজবীর আলভারেজ। তীক্ষ্ণ মুখাবয়ব, গভীর চোখ, ক্লান্ত কিন্তু স্থির পায়ে হেঁটে আসে সে। শার্টের উপর দিকের 2টো বোতাম খোলা, উন্মুক্ত বুকে ক্লান্তির রেখা, চোখ ঘুমহীন। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে, সবকিছু উপেক্ষা করে শুধু একটি রুমের দিকেই ছুটে চলে। সময় নেই তার, যেতে হবে তাকে। সামনে বড় একটা উদ্দেশ্য হাসিল করতে হবে তাকে। ভিড় এগিয়ে যায়, যেখানে অপেক্ষা করছে এক মায়াবতী, যাকে তার মনে কখন যেন অজান্তেই গাঁথা হয়ে গেছে। রুমের ভেতরে বসে আছে ইশায়া। রুমটা বড়, রাজকীয়, ঝাড়বাতির আলো পড়ে তার শাড়ির ওপর, যেটা ঠিক যেন কারাগারের ভেতর বন্দি কোনো রাজকন্যার মতো দেখাচ্ছে। ভিড় দরজা ঠাস করে খুলে ভিতরে ঢোকে। তার পায়ের শব্দে ইশায়ার বুক ধক করে ওঠে, তবে সে মাথা তোলে না, শুধু নিচু চোখে তার অবস্থান বোঝার চেষ্টা করে। ভিড় থেমে যায়, তার চোখ স্থির হয়ে পড়ে ইশায়ার ওপর। কমলা রঙের শাড়ি, বাঁকানো শরীরের কোমল রেখা, চুলের খোপা, হালকা লিপস্টিক, এই রূপে কখনো দেখেনি ভিড় তাকে। আজকে যেন ভিন্ন লাগছে।
সবকিছু মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য ভুলে যায় সে কে। তার চোখে একজন নারীর অসীম সৌন্দর্য ধরা পড়েছে। তার চোখে জ্বলে ওঠে রাগে নয়, বরং বয়ে যায় নদীর মতো এক শান্ত স্রোত। রুমের নিঃশব্দতা কেটে যায় ভীরের ভারী পায়ের শব্দে। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ যেন আটকে আছে একটাই জায়গায়, ইশায়া। সেই কমলা গাঢ় রঙা শাড়ি, খোপা করা চুল, শান্ত মুখ। ভীর এক ধাপ এগিয়ে এসে থেমে যায়। তার চোখে ভেসে ওঠে এক ধরনের শিহরণ। এই সৌন্দর্যটিকে মা ছুঁয়ে থাকতে পারে না সে। এই মেয়েটা দূরে থাকলে বড্ড পোড়ায় তাকে। কিছুতেই কাজে মন বসাতে পারে না সে। ভীর হাতের ইশারায় ইশায়াকে কাছে ডাকে। ইশায়া উঠে দাঁড়ায়, এগিয়ে আসে। ভীর একটা নিঃশব্দ শ্বাস ছাড়ে, তারপর ধীরে ধীরে হাত বাড়ায়। তার আঙুল এসে থামে ইশায়ার গালে। ঠান্ডা কোমল স্পর্শ পেলে কেঁপে ওঠে ইশায়ার ভেতরের অস্তিত্ব। ইশায়ার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় সে। চোখে চোখ রাখে, তীব্র গভীর সংবেদনশীল এক দৃষ্টিতে। তারপর এক বিন্দু সময় নষ্ট না করে ইশায়ার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, এক নীরব গভীর শিহরণ জাগানো চুম্বন। ইশায়ার খুব কাছ থেকে কানের কাছে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে মাই লিটল হার্ট, বলে আবারও শব্দ করে চুম্বন খায় ইশায়ার ঠোঁটের উপরের তিলটাতে। এক মুহূর্তে যেন সময় স্থির হয়ে যায়। ইশায়া অবাক হয়, তার চোখে বিস্ময়, মনে একটাই প্রশ্ন, আজ কত তারিখ? আমি এখানে এসেছি কতদিন হলো? এই লোকটা জানে কিভাবে? তার চোখে এক মুহূর্তের বিভ্রান্তি, মুখে অবাক ভাব। ভীর কিন্তু তাকিয়েই আছে, চোখে প্রেমের ঘোর। ভীরের তার ঠোঁট আবারও নড়ে। ইউ লুক সো প্রিটি, অনেক সুন্দর লাগছে তোমাকে। শব্দ দুটো ছিল নিঃশ্বাসের মতো মৃদু, কিন্তু ইশায়ার শরীরের ভেতরে বজ্রের মতো নেমে আসে। কথা বলতে পারে না সে, চুপচাপ তাকিয়ে থাকে ভীরের দিকে। ভীর ব্যাগ থেকে একটা কালো ভেলভেট কাভার করা ছোট বক্স বের করে। তারপর সেটা খুলে ইশায়ার হাতে দুটো মোটা ভারী সোনার বালা পরায়। বালাগুলো ছিল উজ্জ্বল, সূক্ষ্ম কারুমর্জনা মণ্ডিত, যেন ইশায়ার গায়ে ঠিকরে ওঠা সোনালি দীপ্তির মতোই মিলেমিশে যায়। ভীর আরও একটা ছোট্ট বক্স বের করে। তার ভেতর থেকে বের করে একটি হীরের রিং। ভীর ধীরে ধীরে ইশায়ার হাত তুলে ধরে। তার ছোট কোমল কাঁপতে থাকা আঙুলে রিংটা পরিয়ে দেয়। তারপর ইশায়ার হাতের পৃষ্ঠে চুম্বন খায়। একটা দীর্ঘ স্থির চুম্বন, যেটাতে কামনা নয়, ছিল এক ধরনের প্রতিশ্রুতি। চারপাশটা তখন একেবারে রূপকথার মতো সাজানো। আলো নরম, চারিদিক হালকা কমলা ও সোনালি বাতিতে ঝলমল করছে। দেয়ালে ফ্লাওয়ার লাইট, নরম ইনস্ট্রুমেন্টাল গানের সুর বাজছে। সুগন্ধি মোমবাতির গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। সেই পরিবেশে ইশায়া ছিল এক রাজ্যহারা রানী, আর ভীর ছিল রাজা। একজন গার্ড এসে একটা কেক এনে রুমে রেখে তারপর আবার বেরিয়ে যায়। কালো আর সোনালি রঙের ছোঁয়ায় সাজানো সেই কেক যেন কোনো রাজকীয় উদযাপনের প্রতীক। কেকের ওপর লেখা, ফর দ্য কুইন অফ মাই ডার্কনেস। রুমে মোহময় আলো, নরম সঙ্গীত আর সুগন্ধি ফুলে ভরা এক স্নিগ্ধ পরিবেশ। ভীর নিজ হাতে কেকের পাশ থেকে একটি চকচকে ছুরি তুলে নেয়। তার চোখে যেন এক ধরনের উদ্দাম প্রশান্তি। ভীর ইশায়ার হাত ধরে টেনে তাকে কোনো প্রশ্ন ছাড়াই নিজের উরুর ওপর বসিয়ে নেয়। জোরে নয়, তবে এমন এক দখলদারি আদরে যাতে স্পষ্ট তার নিয়ন্ত্রণ। কেকটা কাটো, ভীর গম্ভীর কণ্ঠে বলে। ইশায়া ভীতভাবে তাকিয়ে থাকে। তার কাঁপা কাঁপা হাত ধরে ভীর ছুরিটা তার হাতে দেয়। ভীর নিজেই তার হাত দিয়ে ইশায়ার হাত ধরে কেক কাটে। তারপর এক টুকরো কেক তুলে দেয় ইশায়ার মুখে। তারপর ইশায়ার হাত দিয়েই ধরে এক টুকরো কেক নিজের মুখে নেয়। তীব্র চোখে চেয়ে থাকে সে ইশায়ার দিকে, যেন কেকের মিষ্টতা থেকেও বেশি উপভোগ করছে ইশায়ার ভীত ও নিঃশব মুখ। হঠাৎ ইশায়ার পিঠে ঠোঁট ছোঁয়ায় ভীর। নরম স্পর্শ, কিন্তু ভিতরে চাপা আগুন। তার ঠোঁট নেমে আসে ইশায়ার ঘাড়ে। একটু শুকনো আদর, কিন্তু সেই আদরের মধ্যে যে ছায়া, তা ভয়, দখল আর এক ধরনের বিকৃত ভালোবাসা। আজ তোর দিন, গলার নিচু কণ্ঠে ভীর বলে। তুই যা চাইবি আমি দেব, বল কি চাই? ইশায়া চুপ, নিঃশব্দ, ঠোঁট কাঁপে। মনে পড়ে যায় সব পেছনে ফেলে আসা মানুষগুলো, মা, বাবা, ভাইয়েরা। গত বছরের জন্মদিন, যখন সে নিজের বাড়িতে ছিল পরিবারের মাঝে। সেই মুহূর্তের কথা ভাবতেই তার হৃদয় ফেটে যাচ্ছে। সাহস নিয়ে ভাঙা গলায় বলে, আমার কিছু চাই না, যদি পারেন শুধু একবার আমার বাবা মাকে দেখান, একবারটা আমি ওদেরকে দেখব। এক নিঃশব্দতা নেমে আসে। ভীর চুপ। ইশায়া জানে এই অনুরোধ মানা হবে না। এই পাষাণ লোক কখনোই তার কথা মানবে না। তবুও সে নিজের বুকের কথাটে ফিসফিস করে বলে ফেলে। ভীর শক্ত গলায় বলে, ভবিষ্যতে এমন কিছু আর কখনো চাইবি না।
এটাই প্রথম আর এটাই শেষ। আর যদি তোর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে খবর আছে। তারপর রিমোট টিপে দেয়। ভীর মুহূর্তেই স্ক্রিনে ফুটে ওঠে এক লাইভ ফিড। সেখানে তার মা, বাবা, ভাই, সাফার পরিবার সবাইকে দেখা যাচ্ছে। আজকের ঘটা সব ঘটনা, বাবা মার কান্না, ভাইদের দৌড়োদৌড়ি, সব কিছুই দেখে সে। ইশায়া উঠে দাঁড়ায়, স্ক্রিনের সামনে এগিয়ে যায়। মাকে দেখে, বাবাকে দেখে, ভাইকে দেখে কান্না ধরে রাখতে পারে না সে। আলতো করে স্ক্রিন ছুঁয়ে দেয়, যেন তাদের স্পর্শ করছে। চোখ জলে ভিজে যায় বাবার বলা কথা শুনে। ছোট্ট বাচ্চাটাকেও দেখে, একসাথে সবকিছু মনের মধ্যে ধরে রাখছে, আর যে দেখা হবে না। কিছুক্ষণ পর ভীর রিমোট দিয়ে স্ক্রিন অফ করে দেয়। তারপর চিরবিড়িয়ে বলে, কান্না থামা, তোর এই নাটক আমার পছন্দ না, এসব মেলোড্রামা ভালো লাগে না আমার। খানিকটা চেঁচিয়েই বলে ভীর, কারোর জন্য যদি তোর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে খবর আছে। কঠিন স্বরে বলে ভীর। ইশায়া নিজের কান্না চেপে রাখার চেষ্টা করে, নিজেকে সামলায়, সে কারোর ক্ষতি চায় না। অনেকক্ষণ পর ভীর বলে, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। ইশায়া অবাক চোখে তাকায় তার দিকে। এই লোক একবার তুই আবার একবার তুমি করে ডাকে, কখনো দখলদারি, কখনো কোমলতা। এই দ্বৈত আচরণ ইশায়াকে আরও বেশি অস্থির করে তোলে। ভীর ফোন করে একজন গার্ডকে কিছু নির্দেশ দেয়। কিছুক্ষণ পর দরজা খুলে একজন গার্ড ঢুকে পড়ে, হাতে একটি বিশাল গোল রঙিন বাস্কেট। গার্ডটা বাস্কেটটা নামিয়ে রেখে কাভার খুলতেই একটা সাদা পার্সিয়ান বিড়াল চোখ মেলে তাকিয়ে থাকে। তুষারের মতো সাদা লোম, হালকা গোলাপি নাক, আর একজোড়া সবুজাভ হালকা নীল চোখ যেন জ্যোৎস্নায় ঝলমল করে। চোখে এক ধরনের শান্ত দৃষ্টি। এটা এটা আমার, ইশায়া হঠাৎ উচ্ছ্বসিত গলায় বলে। ভীর তাকিয়ে দেখে, এই প্রথম ইশায়ার গলার সুর এতটা জীবন্ত। সে বিড়াল দেখে এমনভাবে কথা বলছে যেন এতদিনের বন্দিত্ব, কষ্ট, কান্না ভুলে গেছে। ভীর ঠান্ডা গলায় বলে, তোমার, আমি ওকে নিজের কাছে রাখতে পারবো? ইশায়ার গলায় একটা শিশুতো সাকুতি, পারবে। এই আনন্দে ইশায়া এক মুহূর্তে ভুলে যায় সে কার সঙ্গে কথা বলছে। সে বিড়ালের দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু ভীর হঠাৎ তার বাহু ধরে হেঁচকা টানে তাকে নিজের দিকে টেনে আনে। ইশায়া ভীরের বুকে ধাক্কা খায়। ভীর ইশায়ার দিকে ঝুঁকে তার ঠোঁটে গভীরভাবে চুমু আঁকে। ঠোঁটের ভাঁজে তীব্র কামনা নিয়ে প্রবেশ করে। এক হাত চলে যায় ইশায়ার শাড়ির নিচে, নগ্ন উন্মুক্ত ত্বকে। ঠোঁটের চুমু আরও গভীর হয়, গাঢ় হয়। ভীরের বেসামাল আচরণ সামলাতে ইশায়া দিশেহারা। তারপরে আচমকাই ঠোঁটে কামড় বসায় ভীর। ব্যথায় ইশায়া ভীরের গলায় খামচে ধরে। শ্বাস আটকে আসছে তার। ভীর ইশায়ার হাত সরায় তার অপর হাতে। মিনিট পাঁচেক পর ভীর ধীরে ধীরে দূরে সরে আসে, ঠোঁটে এক প্রকার পৈশাচিক তৃপ্তি। তারপর তার দুই হাতে ইশায়ার মুখ মুঠোয় নিয়ে বলে, তুই যা চাইবি তার আগেই পাবি। আমার রাজ্যে কখনো তোর কোনো কিছুরই কমতি হবে না। চাওয়ার আগে সব কিছু তোর পায়ের কাছে হাজির হবে। কিন্তু আমার একটাই কথা, আমার বাধ্য হয়ে চলতে হবে আজীবন। তাহলেই তুই হবি আমার রাজত্বের রানী। আর আমার কথা অমান্য করলে কি হয় জানিসই তো ভালো করে। আর একটা কথা মনে রাখিস, চোখে আগুন নিয়ে বলে ভীর, নিকোর সাথে বেয়াদবি করলে আমি সহ্য করব না। সেদিন যেটা হয়েছে এটা যদি ভবিষ্যতে আর কোনো দিনও রিপিট হয়, তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তুই আমার, তোর চোখ, তোর মুখ, তোর হাসি, সব কিছুর উপর আমার অধিকার। স্বাধীনতা দিচ্ছি, ফ্রিডম পাচ্ছিস, কিন্তু আমাকে ঠকালে, আমাকে কঠিন হতে বাধ্য করিস না। একটু থেমে বলে, আমাকে যেতে হবে, কখন ফিরব জানি না, বাই, টেক কেয়ার। এই বলে ভীর বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়। ইশায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কথাগুলো মাথায় গেঁথে গেছে। সে কাঁপা কাঁপা হাতে সেই ছোট্ট বিড়ালটাকে কোলে তুলে নেয়, তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। তবুও যেন কিছুটা শান্তি মেলে এই প্রাণীটিকে ছুঁয়ে। এভাবেই চলতে থাকে। ভীর আবারও ডুবে যায় নিজের চেনা জগতে, অস্ত্র, রক্ত আর ষড়যন্ত্রে মোড়া সেই অন্ধকার দুনিয়ায়। ইশায়াকে ঘিরে তার পাগলামি থেমে নেই, কিন্তু পাশাপাশি সে ব্যস্ত হয়ে পড়ে তার পরবর্তী মিশনের প্রস্তুতিতে। এই মিশন আগের যে কোনো সময়ের চেয়েও বেশি বিপজ্জনক। তার পরবর্তী টার্গেট এক শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ চক্র, যাদের শিকড় ছড়িয়ে আছে আফ্রিকার এক অজানা দেশে। ভীর জানে এই যুদ্ধে ভুলের জায়গা নেই, তাই এখন তার প্রতিটি মুহূর্তই পরিকল্পনা, প্রস্তুতি আর নিষ্ঠুর সিদ্ধান্তে পূর্ণ। বাংলাদেশ। রোদ্দুর ছিল চড়া, আকাশ ছিল নির্মেঘ। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে প্রতিদিনকার মতোই চলছিল জীবন। এই দুপুরে আদ্রিয়ান তার অফিসের কাজের একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষে ফিরছিল। অফিসের পাশে একটি প্রজেক্ট সাইটে পরিদর্শনে যাওয়ার জন্য সে বের হয়। গাড়ি একটি মোড়ে পৌঁছতেই হঠাৎ করে থেমে যায়।
সামনে জ্যাম থাকার কারণে অনেক গাড়ি একসাথে আটকে গেছে। হর্ন বাজছে একটানা। ড্রাইভার একটু এগিয়ে গিয়ে বলল, স্যার, সামনে কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে, লোকজন জটলা করেছে। আদ্রিয়ান জানালার দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছিল না। খানিকটা বিরক্ত হয়ে দরজা খুলে গাড়ি থেকে নেমে আসে। গরমে তার কপালে ঘাম জমে উঠেছে। রাস্তার একপাশে গিয়ে দাঁড়াতেই তার চোখ আটকে যায় কিছুটা দূরে। সে যাকে দেখে তাকে দেখার পর তার মুখে বিস্ময়ের ছাপ খেলে যায়। রাহি! কিন্তু শুধু রাহি না, সে আরও কয়েকজন ছেলের সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েছে। কণ্ঠ চড়া, চোখে রাগ। রাহির ফ্রেন্ডরা তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাহি থামার নামে নেই। আদ্রিয়ান এগিয়ে এসে কাহিনী কি বোঝার চেষ্টা করে। কিছু ছেলে তাকে কিছু আপত্তিকর কথা বলেছিল, এটা নিয়েই ঝামেলা শুরু হয়। রাহি প্রতিবাদ করে, মুখের উপর কথা শুনিয়েছে, এমনকি গালাগালও করে। এই নিয়েই মানুষ জড়ো হয়ে যায় রাস্তায়। চারপাশে ভিড় বাড়ছে, মানুষ দাঁড়িয়ে দেখছে, কিছু মোবাইলে তুলছে। আদ্রিয়ানের গলার নিচে কেমন একটা কাঁটা বিঁধে যায়। এই দৃশ্য দেখে তার সাফার কথা মনে পড়ে যায়। সাফা, সেও ঠিক এমনই ছিল। অন্যায় দেখলে এক চুল পিছে আসত না, প্রতিবাদ করত বুক ঠুকে, কারও ভয় পেত না। আর সেই সাহসটাই, সেই প্রতিবাদ করাটাই আজ তাকে পৃথিবী থেকে ছিটকে নিয়ে গেছে। তার চোখ দুটো নিমিষেই ভার হয়ে ওঠে। হঠাৎই একটা তীব্র বিতৃষ্ণা ভর করে ভেতরটায়। শুধু সাফা না, তার ছোট বোনকেও সে হারিয়েছে। সাফার এই অতিরিক্ত সাহসিকতার কারণেই সে সব কিছু হারিয়েছে। না হলে আজকে তাদের জীবনটা কত সুন্দর হতো। তার একটা সাজানো গোছানো সংসার থাকত, তার ছোট বোনটাও তাদের কাছে থাকত। মা বাবার এই কষ্ট সে আর চোখে দেখতে পারে না। এসব কিছু মনে হতেই আদ্রিয়ান রাগে ফেটে পড়ে। দ্রুত এগিয়ে যায় রাহির দিকে। জড়ো হয়ে থাকা মানুষদের সরিয়ে দিয়ে রাহিকে জোরে ধমক দেয়, আর এই ছেলেগুলোকে সাবধান করে, পুলিশের ভয় দেখায়। রাহিকে গাড়িতে উঠতে বলে। রাহি তো অবাক। একদিকে ঝগড়া, অন্যদিকে হঠাৎ আদ্রিয়ানের উপস্থিতি, তার রাগ, সব মিলে মুহূর্তটা বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। চল! আদ্রিয়ান কড়া গলায় হুকুম দেয়। রাহি একটু ইতস্তত করে, যেন কিছু বলতে যাবে, কিন্তু আদ্রিয়ানের চোখের ভাষা তাকে থামিয়ে দেয়। বুঝে যায় এখন কিছু বললে হিতে বিপরীত হবে। চুপচাপ গাড়িতে উঠে পড়ে রাহি। গাড়ি এসে থামে বাড়ির সামনের গেটে। আদ্রিয়ান চুপচাপ নেমে যায়, একবারও পিছনে তাকায় না। রাহি পেছনে পেছনে ঢুকে পড়ে। এই সময় আবির বাড়িতেই ছিল। অ্যাক্সিডেন্টের পর থেকে সে বেশিরভাগ কাজ বাসা থেকেই সামলায়। সাইমা বেগম সোফায় বসেছিলেন, এক কাপ চা হাতে। রাহিকে এমনভাবে হঠাৎ দেখে চমকে ওঠেন। এই সময় তুই? তোর তো এখন কোচিংয়ে থাকার কথা, সাইমা বেগম বলে। আদ্রিয়ান তার কথা না শুনেই সরাসরি বলে, ওকে বুঝিয়ে দাও, যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে ভদ্রভাবে থাকতে শিখুক। রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে ঝগড়া করা, চিৎকার করা, এসব বরদাস্ত করব না। সাইমা বেগম অবাক হয়ে তাকান রাহির দিকে। আবির একটু বিরক্ত হয়ে বলে ওঠে, তুই এমন করে বলছিস কেন? কি হয়েছে? চিৎকারের আওয়াজ শুনে জান্নাত কোলে ছোট ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আদ্রিয়ান এবার আর থামে না। আমার বাড়িতে থাকতে হলে এসব ছাড়তে হবে। একজনের অতিরিক্ত সাহসের কারণে আমি শুধু তাকে না, আমার ছোট বোনকেও হারিয়েছি। আমি আর কাউকে হারাতে চাই না, আর কারোর জন্য আমার পরিবারের ক্ষতি হলে আমি তাকে ছেড়ে দেব না। আদ্রিয়ানের গলা কাঁপে, চোখ লাল হয়ে ওঠে। আর কিছু না বলে হাঁটতে থাকে রুমের দিকে। সেই মুহূর্তে সাইমা বেগম বলে ওঠেন, তাহলে তোর মনে আছে তুই তোর বোনকেও হারিয়েছিস? আমি তো ভেবেছিলাম তুই ভুলেই গেছিস, একজনের শোকেই পাগল হয়ে ঘুরছিস। তোর চোখে আজও যদি সেই কষ্টের ছায়া থাকে, তাহলে একটু হলেও বুঝতে শেখ তোর কাছের মানুষগুলোর কষ্ট। সাফাকে ভুলে নিজের ভবিষ্যতের কথা ভাব। এভাবে জীবন চলে না। প্রত্যেকটা মানুষকে সব কিছু ভুলে জীবনে আগে বাড়তে হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না। আমাদেরও তো দায়মুক্ত করা উচিত তোর। আদ্রিয়ান আর কোনো উত্তর দেয় না। সে তার রুমে চলে যায়। পেছনে রাহির চোখে জমে ওঠে এক চিলটে বিস্ময় আর ভয়। এই প্রথমবারের মতো সে বুঝতে পেরেছে আদ্রিয়ানের এই রাগের পেছনে কতটা গভীর ক্ষত লুকিয়ে আছে। 6 মাস কেটে গেছে। এই 6 মাসে বদলে গেছে অনেক কিছু। মেক্সিকোর আকাশ, ভিড়ের সাম্রাজ্যের নিয়ম, মানুষের মুখ, ক্ষমতার মাত্রা। শুধু একটা জীবন বদলায়নি, ইশায়ার। তাকে ঘিরে পৃথিবী থেমে গেছে। শুধু সময় তার উপর দিয়ে রোলার চাকার মতো বয়ে গেছে। কিন্তু সে এখন আর আগের মতো নয়। সে এখন ভিড় আলমারেজের বন্দিনী রানী, একটি খাঁচার পাখি যে মুক্তির আশা না করে খাঁচায় তার নিজের ডানা সাজায়।
শুরুতে সে দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে প্রতিদিন কেঁদে কেঁদে বাঁচত, কিন্তু ধীরে ধীরে সে শিখে নিয়েছে কান্নায় কিছু বদলায় না। আর ভিড়ের মতো মানুষের সামনে কান্না দুর্বলতা, আর দুর্বলতা মানে শাস্তি। সে এখন চুপ থাকে, নিজেকে গুটিয়ে নেয়। সারাদিন তার একমাত্র সঙ্গী হয়ে থাকে তার ছোট্ট সাদা বিড়ালটা। ভিড় নিজেই ওটা এনে দিয়েছিল। দিন কেটে যায় বিড়ালটার সাথে খেলা করে, বই পড়ে, জানালার কাছে দাঁড়িয়ে দূরের আকাশ দেখে। কিন্তু রাত হলো তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, কারণ রাত হলো ভিড়ের সময়, দখলদারিত্বের সময়। ভিড়ের চোখ, সেই চোখ যেগুলো এখনও আগুনের মতো জ্বলে ওঠে যখন সে ইশায়াকে দেখে। তার স্পর্শ, তার অধিকার, তার আদেশ, সব কিছু নিয়ে সে ইশায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে আলতো করে ছোঁয় না কখনো। সেই ছোঁয়ায় থাকে উন্মত্ততা, মালিকানা আর হিংস্র ভালোবাসা। ভিড় এখন আর আগের মতো বাইরে বাইরে পড়ে থাকে না কাজের জন্য। আগে অফিস, মাফিয়া মিটিং, অস্ত্র, ডিলিং, পাচার এইসব নিয়ে ডুবে থাকত সে, কিন্তু এখন কাজের মাঝেও ছুতোয় ছুতোয় ফিরে আসে। তার চোখে ঘোরাফেরা করে ইশায়ার মুখ, আর তার ভেতরের পাষাণ হৃদয় রক্তের বদলে চায় এই মেয়েকে। কোনো মিশনে গেলে পাগলাটে হয়ে যায় ভিড়। হিংস্রতা বেড়ে যায় তার মধ্যে। 10 দিনের কাজ সে 3 দিনে শেষ করে ফেলে। নিকো, ডিয়েগো ভিড়ের এই পরিবর্তনে চিন্তিত। তাদের কাজে সব সময় রিস্ক থাকে। একটা ভুলের কারণে তাদের সাম্রাজ্যে ধস নামবে। এর জন্য তাদেরকে প্রতিটা পা একেবারে নিখুঁত পরিকল্পনা অনুযায়ী চলতে হয়। কিন্তু ভিড় দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছে। দূরে থাকলে তো আলাদা কথা, মেক্সিকো থাকাকালীন সময়গুলোতে সে দিনে 2 বার, কখনো 4 বার এসে দাঁড়ায় তার দরজায়। মাঝরাতে উঠে বিছানায় হাত দিয়ে দেখে ইশায়া পাশেই আছে কিনা। সে জানে না দিন দিন সে এরকম কেন হয়ে যাচ্ছে, কিন্তু যত সময় যাচ্ছে ইশায়া যেন তার রক্তের সাথে মিশে যাচ্ছে। কিন্তু কোনো কাজে ইশায়ার প্রত্যাখ্যানে সে তাকে ছাড়ে না। ভিড় যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছে। এমন এক প্রেম যা ছায়ার মতো অন্ধারে জন্ম নেয়, জলাভূমির মতো গভীর আর অন্ধকার। আর ইশায়া, সে এখন বুঝে গেছে পালানোর উপায় নেই, চিৎকার করলে লাভ নেই। ভিড় তার সমস্ত নিঃশ্বাসে, সমস্ত গন্ধে, সমস্ত জোয়ারে ঢুকে গেছে। তবুও সে নিজেকে সামলে নিয়েছে। সে জানে দুর্বল হলে ভিড় তার মনটাও দখল করে ফেলবে। তাই সে এখন বেঁচে থাকে, শুধু বেঁচে থাকার জন্য। আর রাত নামলে চোখ বন্ধ করে অপেক্ষা করে, যেন এক নির্জন গভীর বৃষ্টির রাতে বজ্রপাতের আগে ঠান্ডা বাতাস বইছে। কারণ সে জানে ভিড় আসবে, আর সে তাকে নিতে আসবে, নিয়ম করে, প্রতি রাতের মতো, তার মতো করে। এই 6 মাসে রাজভীর একেবারে সাইলেন্ট কিন্তু স্ট্র্যাটেজিক এক অভিযান শুরু করে। সে জানে জয় করতে হলে আগে শিকারের রক্তচিহ্ন পড়ে থাকতে হয় মাটিতে, তারপর আসে থাবা। ভিড় প্রথম 3 মাসে মেক্সিকো এবং কলম্বিয়ার ভিত আরও মজবুত করে। স্থানীয় পুলিশ, কিছু উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, এমনকি সীমান্ত কর্মকর্তাদেরও সে নিজের নিয়ন্ত্রণে আনে। আগে শুধু মাফিয়া ছিল, এখন সিস্টেমের ভিতরেও ঢুকে পড়ে। তার গোপন সংস্থা তৈরি হয় এই সময়ে, শুধু বিশ্বস্ত, প্রশিক্ষিত, নীরব ঘাতকদের নিয়ে। ড্রাগ থেকে অস্ত্র, হ্যাকিং, এবং ভিড় বুঝে গেছে কেবল ড্রাগে চলবে না। সে একটি গোপন ডার্ক ওয়েব হ্যাকিং গ্রুপ করে তোলে, যারা বিশ্বের বিভিন্ন দেশের গোপন তথ্য বের করে এনে তাকে পাস করে। এই ইনফো দিয়েই সে চাপে ফেলে আফ্রিকার কিছু ছোট অস্ত্র ডিলিং গ্রুপকে। একটা ডিলের মাধ্যমে সে ঘানা ও নাইজেরিয়ার 2টি অস্ত্র চালান নিজের হাতে নেয়। তবে পুরো দেশ নয়, এসব দেশে তার এখন শুধু নেটওয়ার্ক ছড়ানোর কাজ চলছে। চতুর্থ ও পঞ্চম মাসে সে টার্গেট করে পানামা ও হন্ডুরাস। এগুলো দক্ষিণ আমেরিকার ড্রাগ ট্রানজিট হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এখানে ভিড় কাউকে খুন করে দখল নেয় না, বরং ডলার ঢেলে দেয়, ডিল করে। তার ড্রাগ যাবে, লাভ তাদেরও হবে, তবে মূল নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। এর মাঝে একজন খ্যাতিমান সাংবাদিক মেক্সিকোতে ভিড়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। সে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। মিডিয়া স্তব্ধ, আর তখন থেকে ভিড়ের নাম কেউ প্রকাশ্যে উচ্চারণ করে না। 6 মাসের মধ্যে সে গোপনে 3টি অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খোলে, প্রতি মাসে কোটি কোটি ডলার ট্রান্সফার করে। সুইজারল্যান্ডে তার নিজের নামে নয়, 3টে ভুয়া কোম্পানির নামে রেজিস্টার্ড হয় নতুন ইনভেস্টমেন্ট ফার্ম। এটাই হবে পরবর্তী ধাপে তার লিগ্যাল ফ্রন্ট। আর দুবাই ও হংকংয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করে, যা মূলত মানি লন্ডারিং কভার হিসেবে ব্যবহৃত হবে।
অন্ধকার রাতের মতোই তার উপস্থিতি নীরব কিন্তু কাঁপন ধরানো। রাজবীর আলভারেজ। একটা নাম না, ভয়ঙ্কর এক ছায়া। সে হাসে না, সে ঘোষণা দেয়, আমার পথ ছেড়ে দাও, নইলে এই পথ থাকলেও তুমি থাকবে না। মেক্সিকো, কলম্বিয়া, পানামা, হন্ডুরাস, চারদিকে তার শাসন। অফিসের কাঁচের ঘর থেকে গুলির শব্দে ভেসে আসে। সাংবাদিক নিখোঁজ হয় নেতা। বন্দরে কেউ চোখ তুলে তাকায় না, কারণ সবাই জানে বীর যা চায় সেটাই নিয়ম। সে কারো সঙ্গে যুদ্ধ করে না, সে যুদ্ধই। সিস্টেমের ভিতরে তার শিকড়, বাইরে সে হিংস্র, ভিতরে ঠান্ডা বিষ। 6 মাসে 9টা দেশের নেটওয়ার্ক তার হাতে। সে আইন লেখে না, সে আইন হয়ে গেছে। জগৎ জানে এখন একটা মাত্র সিংহাসন আছে মাফিয়াদের রাজ্যে, যার রাজা একজনই, রাজবীর আলভারেজ। টার্গেট গুয়াতেমালা, সেন্ট্রাল আমেরিকার ছোট্ট দেশ, মাদক পাচারের গেটওয়ে হিসেবে পরিচিত। ওইখানকার মাফিয়া খুবই লোকালাইজড, কিন্তু আঞ্চলিক নিয়ন্ত্রণে তীক্ষ্ণ। সরকারি বাহিনীর একাংশ তাদের সাথে দেয়াল হয়ে দাঁড়ায়, আরেকাংশ টাকা খায়। ওদের কাছে জঙ্গলের ভিতরে আস্ত ঘাঁটি থাকে, সেখানেই অস্ত্র ও ড্রাগ গচ্ছিত থাকে। ডিয়েগো ইতিমধ্যেই ওই জায়গার সব ইনফরমেশন কালেক্ট করেছে। শেষ 1 সপ্তাহ ধরেই মিশনের প্রস্তুতি চলছে। প্লেন ঘুরছে কয়েকদিন ঘোরে। বীরের প্যান্থাম 7 নামে সাদা কালো রঙের একটি স্পেশাল বিমান গত 3 দিন ধরে মেক্সিকো থেকে গুয়াতেমালার সীমান্তে আকাশপথে চক্কর দিচ্ছে। প্লেনটা বাইরে থেকে যেন হেলথ রিলিফ বা চ্যারিটি ফ্লাইট মনে হয়, কিন্তু ভিতরে রয়েছে 12 জন প্রফেশনাল হিটম্যান, 4টি স্কোপড রাইফেল, মোবাইল হ্যাকিং ওয়ার রুম, পোর্টেবল মেডিক সাপোর্ট। সান্তিয়াগো ও মাটিয়াস গত 2 দিন ধরে গুয়াতেমালার সীমান্তে স্থানীয় গ্যাং সদস্যদের সঙ্গে পরিচিতির নামে চালাচালি করছে। কয়েকটি হোটেলে ঘুরছে, ঘুষ দিয়ে ইনফরমেশন নিচ্ছে। নিকো একজন লোকাল মাফিয়ার বোনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। ওর মাধ্যমে ভিতরের ড্রাগ রুটের ম্যাপ পেয়েছে। ডিয়েগো সীমান্তে গিয়ে কিছু নকল পাসপোর্ট ও সার্ভেলেন্স ডিভাইস সংগ্রহ করেছে। কালকের মিশনের লক্ষ্য ড্রাগ স্টোরেজ ধ্বংস করা, তাদের এক মিডল রেঞ্জ বসকে অপহরণ করা, জঙ্গলের ভিতর অস্ত্র ডিপো হাইজ্যাক করা। তবে বীর জানে না ওইখানকার মাফিয়া খবর পেয়েছে প্যান্থাম 7 প্লেনের গন্তব্যের। ওরা নিজেদের অস্ত্র নিয়ে রেডি, অপেক্ষা করছে জঙ্গলের এক গোপন আউটপোস্টে পাল্টা আক্রমণের জন্য। এই মিশন বীরের জন্য কি আনবে? মেক্সিকোর গোয়াদালাহারার রাত ছিল রহস্যময়, নীরবতার চাদরে ঢাকা। বিশাল জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল। ঠান্ডা বাতাসে পর্দাগুলো ধীরে ধীরে নড়ছে। মেক্সিকো, কলম্বিয়া, পানামা, হন্ডুরাস, এই শহরগুলো তার নিয়ন্ত্রণে। এখানকার বাদশা সে। রাজবীর আলভারেজ কাল তার একটা মিশনে যাবে, সেটারই প্রস্তুতি চলছে। তাদের পছন্দের ও প্রয়োজনীয় অস্ত্রগুলো, বুলেট প্রুফ জ্যাকেট সব আবারও ভালোভাবে পরীক্ষা করে নেয়। প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। একে একে সব গার্ডরা মিশনের জন্য প্রস্তুত হতে শুরু করে। এই গোপন মিশনটি শুরু হওয়ার আগে বীর আর নিকো নিজেদের মনোযোগ পুরোপুরি মিশনের মধ্যে কেন্দ্রীভূত করে। বীর জানে এই মিশন কেবল তার জন্য নয়, পুরো মেক্সিকান গ্যাংয়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বীর উঠে দাঁড়ায়। নিকো, সান্তিয়াগো, এনরিকো এক এক করে বলে, বাকি কাজ তোমরা গুছিয়ে নাও, আমি আসছি। নিকো বীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজবীর একজন কঠোর, হিংস্র, নিষ্ঠুর গ্যাং লিডার হিসেবে পরিচিত। মেক্সিকোর গুয়াদালাহারার মাফিয়া সে ব্যক্তি ইশায়ার জন্য কেমন আচরণ করছে। তার চোখে এক ধরনের উদ্বেগ যা আগে কখনো দেখেনি নিকো। নিকো নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে কখনো লক্ষ্যচ্যুত হতে চায় না, কারণ তার কাছে মেয়ে মানে হলো ছলনা, মেয়ে হলো শুধু ভোগের বিষয়বস্তু। এগুলো জাস্ট ইউজ অ্যান্ড থ্রো এর জন্য ব্যবহৃত। কিন্তু বীরকে সে কিছু বলতে পারবে না, তাহলে তাদের সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ বীরের জন্যই সে এই অবস্থায় আছে। রাত্রি নিস্তব্ধ ও ধীরে ধীরে জমে থাকা মেঘের মতো রাজবীরের রুমে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ইশায়াকে সবসময় নজরদারির জন্য রাখা 5 জন মহিলা গার্ড নীরব ও সতর্কভাবে রুমের চারপাশে অবস্থান করছে। এরা সবসময় ছায়ার মতো ইশায়ার পাশে থাকে। বীরের আসার উদ্দেশ্য হল ইশায়াকে দেখা। সে বাইরে ছিল, শুনেছে ইশায়ার অসুস্থতার কথা।
আবারও কাল চলে যাবে। তার থাকা হয় না তেমন ব্যস্ততায়। দরজার কাছে পৌঁছনোর সাথে সাথে বীরের ধীর পদক্ষেপ ঘরের পরিবেশে এক নতুন রকমের উত্তেজনায় ভরে উঠল। বীর দরজা খোলে। রুমের মাঝখানে নরম আলোয় ধোঁয়াটে হয়ে থাকা বিছানায় ইশায়া শুয়েছিল। ইশায়া জ্বরের কারণে একটু দুর্বল। জ্বর আগের তুলনায় একটু কমে গেলেও দুর্বলতা যায়নি। শুয়েছিল সে। বীরের আগমন বুঝে তৎক্ষণাৎ চোখ চেপে বন্ধ করে নেয়। এই লোকের সম্মুখীন হতে চায় না সে। বীর যখন রুমে প্রবেশ করে তখন প্রতিটি কাজে নিয়োজিত মহিলা তাদের দায়িত্বের সঠিক পালন নিশ্চিত করতে একে একে রুম থেকে বাইরে চলে গেলেন। শুধু একজন থাকল। তাদের আচরণ ছিল এক ধরনের সংক্ষিপ্ত কিন্তু যথেষ্ট সম্মান প্রদর্শনের মতো। রুমের এক কোণে একজন মহিলা গার্ড মারিয়া এলেনা বীরের দিকে মুখ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাফে লা সেনিওরা নোয়া কমিদো নাদা। বস, ম্যাম কিছু খাননি, যেমনটা আজকে রাতের রুটিনের অংশ ছিল। বীর ধীর কণ্ঠে কিন্তু দৃঢ় স্বরে বলল, বাইরে যাও। গার্ড বিনা বাক্যে আদেশ পালন করল। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বীর ইশায়ার কাছে গিয়ে দাঁড়িয়ে কপালে হাত রাখে। শরীরের তাপমাত্রা বোঝার পরই তার চোয়াল শক্ত হয়ে যায়। তার হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। যদি অন্য কেউ অসুস্থ হতো সে একবারও ফিরেও তাকাতো না, কিন্তু এটা ইশায়া। রাগ তার গলার স্বরেও ফুটে ওঠে, তবে সেটাতে বরফের মতো ঠান্ডা নিয়ন্ত্রণ থাকে। খাওনি কেন? তার কণ্ঠস্বর নিম্ন, গভীর, কিন্তু প্রচণ্ড চাপা রাগে ঠাসা। ইশায়া চোখ বন্ধ রেখেই শুনতে পায়, কিন্তু উত্তর দেয় না। তার নীরবতা বীরকে আরও ক্ষুব্ধ করে তোলে। সে তক্ষুনি দরজার দিকে তাকিয়ে গার্ডদের উদ্দেশ্যে গর্জে ওঠে, তোমরা 5 জন কি করছিলে? যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে কেউ বেঁচে থাকবে না, মনে রেখো। তার হিংস্র রাগে গার্ডরা ভয়ে নড়ে চড়ে ওঠে, কিন্তু মাথা নিচু করে থাকে। ক্ষমা চায় এবং জানায় তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই ইশায়াকে কিছু খাওয়াতে পারেনি। এরপর বীর আবার ইশায়ার দিকে তাকায়। তার চোখে রাগ থাকলেও ভিতরে একরকম অস্থিরতা কাজ করছে। সে ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি পছন্দ করি না যখন তুমি নিজের যত্ন নাও না। আমার সহ্য হয় না ইশায়া। কেন বারবার অবাধ্য হও আমার? তার কণ্ঠে হুমকির ছায়া স্পষ্ট। ইশায়া তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, যেন কিছুই শুনতে পায়নি। বীর গভীর শ্বাস নেয়, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে জানে তার রাগের ভয়ঙ্কর দিকটা এখানে প্রকাশ করা যাবে না। এখন সে অসুস্থ, তাই সে হাত বাড়িয়ে ইশায়ার গালের পাশে আলতো ছোঁয়া দেয়। তারপর ঠান্ডা গলায় বলে, চোখ খোলো ইশায়া, এক্ষুনি। তবে সে জানে ইশায়া সহজে তার আদেশ মানবে না, আর এটাই তাকে আরও বেশি অধৈর্য করে তুলছে। ইশায়ার মুখের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে গেল। মেয়েটার গাল লালচে, নিঃশ্বাস ধীর, জ্বরের কারণে হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তবুও সে বীরকে পাত্তা দিচ্ছে না। বীর ঠান্ডা গলায় বলল, আবারও বলছি, চোখ খোলো ইশায়া। এবার খানিকটা জোরেই বলে বীর কথাটা। কোনো সাড়া নেই ইশায়ার। বীরের ধৈর্য ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছিল। সে এবার আরও কঠিন কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। এর পরেও যদি তুমি চোখ না খোলো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। তুমি শুনতে পাচ্ছ, আমি জানি। 1, 2। ইশায়া চোখ বন্ধ রেখেই শ্বাস নিল, কিন্তু নড়ল না। বীর এবার আর সহ্য করতে পারল না। এক ঝটকায় সে বিছানার পাশে বসে সামনে ঝুঁকল। তার হাত বাড়িয়ে ইশায়ার চিবুক ধরে টান দিল। 3। ইশায়ার চোখ ধক করে খুলে গেল। তার চোখে ভয় জলজল করছিল, কিন্তু সে মুখ শক্ত করে রাখল। বীরের চোখ দুটো শিকারীর মতো, গভীর, রাগী আর ভয়ঙ্কর। তুমি কি আমার আদেশ অমান্য করছিলে? বীর ধীর অথচ হুমকির স্বরে বলল। ইশায়া কিছু বলল না, কিন্তু গলার নিচ দিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস বেরিয়ে এলো। হাত বুলালো ভীর ইশায়ার গলায়। তার আঙুল ঘোরাঘুরি করছে ইশায়ার শ্বাসনালীতে। তুমি অসুস্থ আর তবু জেদ ধরে আছো? সে ক্ষিপ্ত গলায় বলল। ইশায়া আবার আস্তে করে বলল, আমি ঘুমোচ্ছিলাম। ভীর হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ভয় লুকিয়েছিল। ঘুমোচ্ছিলে? আমি যদি তোমাকে ছুঁয়ে না দিতাম তাহলে কি তুমি আরও 1 ঘন্টা আমার সাথে এই নাটক চালিয়ে যেতে? ইশায়া আবার চোখ সরিয়ে নিল, কিছু বলল না। ভীর গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো না ইশায়া, আমি কি করতে পারি যখন আমার রাগ ওঠে। কিন্তু ভাগ্য ভালো, আমি তোমার ওপর সেটা এখন দেখাতে চাই না। এখন চুপচাপ কিছু খাও, না হলে আমি নিজের হাতে খাওয়াবো।
তখন কিন্তু পরিস্থিতি তোমার জন্য আরও কঠিন হবে। তার চোখে কোনো মজা ছিল না, এটা একটা আদেশ। আর ইশায়া জানত সে যদি ভীরের কথা না মানে তাহলে সে সত্যি নিজের মতো করে তার কথা মানিয়ে নেবে, যার পরিণতি সে আর ভয়ঙ্কর। তুমি কি আমার আদেশ অমান্য করছিলে? ভীর ধীর অথচ হুমকির স্বরে বলল। ইশায়া কিছু বলল না, কিন্তু গলার নিচ দিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস বেরিয়ে এলো। হাত বুলালো ভীর ইশায়ার গলায়, তার আঙুল ঘোরাঘুরি করছে ইশায়ার শ্বাসনালীতে। তুমি অসুস্থ আর তবু জেদ ধরে আছো? সে ক্ষিপ্ত গলায় বলল। ইশায়া আবার আস্তে করে বলল, আমি ঘুমোচ্ছিলাম। ভীর হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ভয় লুকিয়েছিল। ঘুমোচ্ছিলে? আমি যদি তোমাকে ছুঁয়ে না দিতাম তাহলে কি তুমি আরও 1 ঘন্টা আমার সাথে এই নাটক চালিয়ে যেতে? ইশায়া আবার চোখ সরিয়ে নিল, কিছু বলল না। ভীর গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো না ইশায়া, আমি কি করতে পারি যখন আমার রাগ ওঠে। কিন্তু ভাগ্য ভালো, আমি তোমার ওপর সেটা এখন দেখাতে চাই না। এখন চুপচাপ কিছু খাও, না হলে আমি নিজের হাতে খাওয়াবো। তখন কিন্তু পরিস্থিতি তোমার জন্য আরও কঠিন হবে। তার চোখে কোনো মজা ছিল না, এটা একটা আদেশ। আর ইশায়া জানত সে যদি ভীরের কথা না মানে তাহলে সে সত্যি নিজের মতো করে তার কথা মানিয়ে নেবে, যার পরিণতি সে কল্পনাও করতে চায় না। ইশায়া সুপের বাটি হাতে তুলে নেয়, কিন্তু তার চোখে এক ধরনের অসহায়তা। শরীরটা দুর্বল হয়ে পড়েছে, মাথা ঘুরছে, আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই। সে সুপের দিকে তাকিয়ে একটু গলা খাক্কারি দিয়ে বলে, আমি পারছি না। পারবে, খাও। আর যদি মনে করো যে তুমি খেতে পারবে না, তাহলে আমি তোমার জন্য অন্য কিছুর ব্যবস্থা করব। তুমি কি চাইছো তোমার ওই 5 জন গার্ড শাস্তি পাক? ভীরের গলায় এমন একটি সুর ছিল যে ইশায়া আর কোনো প্রতিবাদ করতে পারেনি। সে শুধু কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকিয়ে রেখে ধীরে ধীরে সুপে চামচ ডুবিয়ে মুখে তুলতে শুরু করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়বার আগেই মুছে নেয়, নাক টানে। ভীর তার সামনে দাঁড়িয়ে রইল, তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। যতক্ষণ না ইশায়া পুরোটা খাচ্ছে, ভীর তাকে কোনো ছাড় দিবে না। তার শাসন ছিল স্পষ্ট, ইশায়া যতটা অসুস্থই হোক না কেন তার আদেশ মেনে চলতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে, এই মেয়ে অসুস্থ হলে তার ভালো লাগে না। শরীরটা যেন এক টুকরো জ্বলন্ত ছাই হয়ে আছে ইশায়ার। ওষুধের তীব্রতা আর জ্বরের ঘোরে তার চোখ ভারী হয়ে আসছে। সাদা বিছানার চাদরে আধা ঘুম ঘুম হয়ে শুয়ে সে জানালার দিকেই মুখ করে আছে। বাইরে কিট্টি বারবার আঁচড়াচ্ছে দরজায়, তার ছোট্ট আওয়াজগুলো বারবার ছুঁয়ে যাচ্ছে ইশায়ার ক্লান্ত মন। কিন্তু তার কিছুই করার নেই। এই ঘরটা যেন একটা কারাগার, যেখানে জেলারের নাম ভীর, আর সে এখন রুমে, তাই কিট্টির প্রবেশ বারণ। ভীর তখনও বসা, চুপচাপ ইশায়ার ওষুধ খাওয়া দেখছে নিঃশব্দে। মনের ভিতরে কি বয়ে যাচ্ছে বোঝা যায় না তার কঠোর মুখ দেখে। ওষুধ খাওয়া শেষ হতেই ভীর উঠে দাঁড়ায়, নীরবে ওয়াশরুমে যায়, শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে পিছনে টেনে রেখেছে। পরনে স্লিম ফিট কালো ট্রাউজার আর অ্যাকোয়া ব্ল্যাক টি শার্ট। তীক্ষ্ণ লুক, চোখ দুটো জলজলে, যেন মায়ার ভেতরেই বিষ। ডিনারটা আজ রুমেই করে ভীর, চুপচাপ বসে খায়, কিছু না বলে। তারপর ল্যাপটপ নিয়ে বসে পরের দিনের মিশনের সব ডকুমেন্টস একবারে দেখে শেষ করে। মানচিত্র, অস্ত্র, রুট সব চেক করে। সব কিছু অন্ধকারের মতো নিখুঁত। রাত গভীর হতেই ভীর উঠে দাঁড়ায়। চোখ তার পড়ে যায় বিছানার কোণে ঘুমিয়ে থাকা ইশায়ার দিকে। একপাশ হয়ে শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, কিন্তু তার মাঝেও এক অপার্থিব সৌন্দর্য ঝলসে পড়ছে। এক ভয়ঙ্কর পুরুষের চোখে সে যেন সবচেয়ে নরম দুর্বলতা। ভীর বিছানায় আসে, ধীরে ইশায়ার শরীরে হাত রাখতেই টের পায় শরীরটা বেশ গরম। সে চুপচাপ ইশায়ার বাহু টেনে সোজা করে। ইশায়ার চোখ আধ খোলা, ঘুম ঘরে কাঁপা কাঁপা চোখে তাকায় তার দিকে। ভীর ইশায়ার মুখের সামনে আসা চুল কানে গুজে দেয়, ঠোঁটে আদুরে স্পর্শ দিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ভালো লাগছে না শরীর? ইশায়া কিছু বলে না, তবে যখন ভীর তার আরও কাছে আসে, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, ঠোঁট ছুঁয়ে মুখে গলায় হাত নামায়, তখন ইশায়া কাঁপা ঠোঁটে বলে ওঠে, আমার শরীর ভালো নেই। ভীর থামে না, সে ভাবে হয়তো এটা শুধু জ্বরের অজুহাত, তাই সে আরও কাছে টেনে নেয় তাকে, ঠোঁট রাখে ইশায়ার গলায়। ভীরের হাত ইশায়ার কোমরের দিকে আসতেই ইশায়া তার হাত চেপে ধরে। সারা শরীরে একটা শিরশিরে কাঁপুনি বয়ে যায়। ভীর থেমে যায়, তার চোখে আগুনের মতো রাগ জ্বলে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। তাকে কেউ কোনো কাজে বাধা দিলে সেটা সে নিতে পারে না। ইশায়া কাঁপা কাঁপা গলায় বলে, হঠাৎ ভীরের মাথায় কিছু আসে, সে বুঝে ইশায়া কি বলতে চাইছে।
ভীর এক মুহূর্ত চুপ করে থাকে, চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়। পাল্টা কিছু না বলে হঠাৎই সে পুরো শরীর দিয়ে ইশায়াকে জড়িয়ে ধরে। বুকের গভীর তাপ আর রাগ একসাথে গলতে থাকে তার নিঃশ্বাসে। তুই আমার, ভীর ফিসফিসিয়ে বলে কাঁপা কণ্ঠে। কিন্তু তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। তার ঠোঁট পড়ে থাকে ইশায়ার কমায়, হাত জড়িয়ে থাকে কোমরে। তাদের মাঝের দূরত্বটা তখন আর ভয়ানক নয়, বরং একটা ক্ষতবিক্ষত ভালোবাসার নিঃশ্বাসে ভরে যায় পুরো ঘর। ভোরের আলো ফুটে, ঘড়ির কাঁটা তখনও 6টায় পৌঁছায়নি, কিন্তু ইশায়ার ঘুম ভেঙে যায়। সে কাপা হাতে চোখ মুছে চুপ করে পড়ে থাকে কিছুক্ষণ। জ্বর হলে আগে তার মা বাবা সবসময় তার পাশে বসে থাকত, এখন কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। তার পাশেই ঘুমিয়ে আছে ভয়ঙ্কর পুরুষটা, বীর আলভারেজ। সাদা চাদরের নিচে তাকে 2 হাতে ঝাপটে ধরে শুয়ে আছে। ইশায়া নিজেকে কোনো মতে ছাড়ায় বীরের বাঁধনে একে। সারা রাতের ঘোরের পর এই এখন ইশায়া নিজেকে একটু নিজস্ব মনে করে। হালকা করে চাদরটা সরিয়ে নিঃশব্দে বিছানা ছাড়ে সে। ভীর যেন অনুভবও করল না কিছু, কিংবা করেও কিছু বলল না। ওয়াশরুমে ঢুকেই ইশায়া আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। ঘামে চুপচুপে মুখটা দেখে একটা শীতল শ্বাস ফেলে। জ্বরটা নেমে গেছে। পানির নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে দেয়। শাওরের জল পড়ছে একটানা মাথার ওপর। পানির নিচে দাঁড়িয়ে থাকা এই নিঃশব্দ মেয়েটা যেন বীরের বন্দি পৃথিবীর একমাত্র বেঁচে থাকা সৌন্দর্য। শাওয়ার শেষে একটা হালকা পার্পল কালারের গাউন পরে সে বেরিয়ে আসে। দরজা খুলে নিচু কণ্ঠে ডাকে, কিট্টি। দরজার বাইরেই বসেছিল ছোট্ট বিড়ালটা। তার ম্যাও ম্যাও শব্দে একটা কোমলতার ঢেউ তুলে দেয় ইশায়ার মনে। ইশায়ার মাথা নিচু করে বসে, এক হাতে খাবারের পাত্র রাখে, কিন্তু চোখে মুখে ভয়ের ছায়া। বীর জেগে গেলে বিপদে পড়বে সে। এই বিড়ালটা হারাতে চায় না সে। কিট্টিকে বাইরেই রেখে আসে সে, আবার নিঃশব্দে রুমে ঢোকে। কিন্তু সেই মুহূর্তেই তার বুকের ভেতর ধক করে ওঠে। বীর বিছানায় নেই। একটা অস্থির দৃষ্টিতে তাকায় চারপাশে। বীর তখন আধা শোয়া অবস্থায় পাশের সোফায় বসে আছে, চোখ আধ খোলা, চুল এলোমেলো। তুই কোথায় গেছিলি? বীরের গলা খসখসে কিন্তু ঠান্ডা। ইশায়ার কণ্ঠ শুকিয়ে আসে, কিছু বলতে পারছে না। পায়ে পায়ে সে আবার বিছানায় গিয়ে বসে পড়ে। বীর তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে উঠে আসে। তার চোখ দুটো গভীর ভেতরে কি আছে বোঝা যায় না। সে আস্তে এসে ইশায়ার পাশে বসে, গায়ে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করে। জ্বর নেই দেখে একটু স্বস্তি পায় সে। তারপর গম্ভীর গলায় বলে, আমি বলেছিলাম না আমি ঘুম থেকে ওঠার আগে যেন আমার পাশ থেকে না উঠো তুমি? ইশায়া চুপ করে থাকে। কি বলবে সে? বীর বলে, নেক্সট যেন আর বলতে না হয়। কথাটা বলেই বীর উঠে দাঁড়ায়। সব প্রস্তুত। বাইরে প্রাইভেট জেট, বডিগার্ড, অস্ত্র সব কিছু রেডি। মাফিয়া সাম্রাজ্যের প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে একজনের জন্য, বীর আলভারেজ। কিন্তু আজ ঠিক এই প্রথমবার বীরের মন সায় দিচ্ছে না, কোথাও যেতে চাইছে না। শর্টের বোতাম গুছতে গুছতে সে একবার তাকায় সোফায় বসে থাকা মেয়েটার দিকে। ইশায়া চুপচাপ একটা গ্লাস ধরে আছে, জুস হাতে সে অল্প অল্প করে খাচ্ছে। বীর ধীরে বলে, কাম হিয়ার। ইশায়া একটু দ্বিধা নিয়ে এগিয়ে আসে। বীর এগিয়ে এসে তাকে একটানে কাছে টেনে নেয়। তার ঠোঁটের কোণ থেকে একটা চাপা শ্বাস বেরোয়। হোল্ড মি ওয়ান্স, লাইক ইউ নেভার ওয়ান্ট মি টু লিভ। ইশায়া বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। বীর নিজেই ইশায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়। তারপর কপালে চুমু খেয়ে বলে, নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া ঠিকমতো করবে, আমি দ্রুত ফিরব। তারপর একটিবার আর পেছন না ফিরে দরজার দিকে এগিয়ে যায়। আর ইশায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাইরে ইঞ্জিনের গর্জন বাড়ে, আর বীর রওনা দেয় অজানা এক যুদ্ধক্ষেত্রের দিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।